ভ্রমণ করেছেন কিন্তু রাখাইনপল্লী ঘুরে দেখেননি এমন মানুষ পাওয়া যাবে না। রাখাইনপল্লী খাদ্য মিষ্টিপাড়া, কেরানীপাড়া এবং রাখাইন মার্কেটটা আপনি ঘুরে দেখেছেন, কিন্তু আপনি রাখাইনদের ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন? আজকের এই ভিডিওতে আমি জানাবো রাখাইনরা কীভাবে এলেন বাংলাদেশে এবং বর্তমানে তারা কেমন আছে। এই সম্পর্কে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দিয়ে থাকবো যা আপনারা আগে কখনো দেখেননি। রাখাইনদের মাতৃভূমি হিসেবে খ্যাত বার্মার আরাকান রাজ্য একসময় বর্মী রাজা দখল করে নেয়। বর্মী সৈনিকদের হাত থেকে রক্ষা করতে রাখাইনরা দল বেঁধে বড় বড় নৌকায় করে সাগরে ভাসতে ভাসতে একসময় একটি দ্বীপে নৌকা আটকে গেলে সেখানেই নেমে পড়েন তারা। ওই দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙাবালি দ্বীপ। এরপর তারা সেখানেই বসবাস শুরু করেন। এর মধ্যে কিছু রাখাইন পরিবার ওই স্থানে বসবাস না করে তারা বন অঞ্চলের মধ্যে ঢুকে বনের গাছপালা কেটে সেখানেই বসবাস শুরু করেন। বন অঞ্চলের মধ্যে বসবাস করার উদ্দেশ্য ছিল খুব সহজে খাদ্য সংগ্রহ করা। যে বন অঞ্চল কেটে তারা বসবাস শুরু করেন সেটি হচ্ছেন বর্তমান কুয়াকাটা। Guys, it's Super MD Raisula. Again, come back to with another vlog. Right now, আমি এখন আছি মিষ্টিপাড়া সীমা বৌদ্ধবিহারের সামনে। তো আমরা এখন মিষ্টিপাড়া সীমা বৌদ্ধবিহারে প্রবেশ করব। তো আমার সাথে আছেন তামিম ভাই। তো আমরা এখন প্রবেশ করব, আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। আমরা এখন আছি মিষ্টিপাড়া সীমা বৌদ্ধবিহার। আর এই যে বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে 36 ফুট উচ্চতার বৌদ্ধ মন্দির। এটি একসময় এশিয়া মহাদেশের সবথেকে উঁচু মন্দির হিসাবে পরিচিত ছিল। কালের পরিবর্তনে এই মন্দিরের থেকে এখন আরো বড় বড় মন্দির দেখা যায়। এই মন্দিরটি নির্মাণ হচ্ছে চুন স্বর্গীয় দ্বারা এই মন্দিরটি নির্মিত। বৌদ্ধ মূর্তিটির পাশেই দেখা মিলবে 200 বছর পুরাতন মিষ্টি পানির কুয়া। সে সময় রাখাইনরা এই কুয়ার পানি দিয়েই তাদের খাবার পানির চাহিদা মেটাতেন। সেই মিষ্টি পানির কুয়া, আমরা এখন আছি মিষ্টি পানির কুয়ার কূপের সামনেই আমরা এখন রয়েছি। আমরা যদি কুয়াটা একটু ভালোভাবে দেখাই তো আপনারা দেখতে পাবেন এই যে সেই কুয়া। সামনের অংশে বৌদ্ধ মন্দির আর মিষ্টি পানির কুয়ার ঠিক পেছনেই রয়েছে বৌদ্ধবিহারের আরেকটি অংশ। সেখানে ঢুকতেই চোখে পড়ল রাখাইন ভাষা শিক্ষা স্কুল। তার ভেতরে ছোট ছোট রাখাইন ছেলেদের দেখতে পেলাম বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন। তার পাশেই রয়েছে নাগরাজ ধ্যানী বুদ্ধকে আসন তৈরি করে দেওয়ার সেই প্রতিমা। রাখাইন মার্কেট। এই রাখাইন মার্কেটে রয়েছে পর্যটকদের জন্য রাখাইনদের হাতে বোনা তাঁতের শাড়ি, শাল, শার্ট, লুঙ্গি এবং আরও অনেক কিছু। এখন আমরা যাচ্ছি রাখাইন নারীদের তাঁত শিল্পের খোঁজে। আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। দিদি কেমন আছে? দিদি, এই যে এগুলো তৈরি করতেছে, এগুলো বিক্রি করবেন? এইগুলো দিয়ে কি এই যে কাপড় বলছে এগুলো কি এই মার্কেটই সেল করা হয়? অনেক দূরেও যায়। এই কাজ আপনি কতদিন যাবত করছেন? আপনার ধর্মের এই যে দেখলাম একটা চাদর হয়তো বানাচ্ছেন, তো এই একটা চাদর বানাতে কত সময় লাগে? একটা চাদর প্রস্তুত করতে 24 ঘন্টা সময় লাগে। মেশিনে তৈরি করলে সহজ হয় আর হাতে তৈরি করার জন্য খুব দেরি লাগে। আচ্ছা, তো আমরা দিদির কাছ থেকে জানলাম এই যে একটা চাদর, এই চাদরটা যদি ভালোভাবে বোনানো হয় তো এই চাদরটা প্রস্তুত করতে
মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ একদিন সময় লাগবে এই চাদরটি প্রস্তুত করতে। আর এই চাদরগুলো বানানোর সরঞ্জাম হচ্ছে এই যে এগুলা, এই যে সুতো, নাটাই, এইগুলো দিয়ে এখানে কাজ করা হয়। এখন হাতে বোনা তাঁত শিল্পের পাশাপাশি আধুনিকায়নের ফলে মেশিনে তাঁত শিল্পের কাজ করা হচ্ছে।